সংখ্যালঘু ভোট ব্যাংক আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলাপ আলোচনা, অঙ্কের হিসাব, এই সমস্ততে এই যে শব্দবন্ধটা বছরের পর বছর ধরে আমরা খুব পরিচিত। এখন এই সংখ্যালঘু ভোট ব্যাংক, এই সংখ্যালঘু ভাই বোনেরা যারা এদেশীয়, তারা আজকে এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, সেটা আমার ব্যক্তিগত মতামত। তারা কি মনে করেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য রাজনৈতিক মহল, তাদের বিভিন্ন রকম মতামত থাকতেই পারে। আর মাঝখানে এটা মনে রাখতে হবে যে দীর্ঘদিন পর এসআইআর নামক একটি বস্তু বা একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছে। এখন এই এসআইআর নিয়েও এই রাজ্যের শাসক দল, তার ওই যখন ঘটছে এসআইআর প্রক্রিয়া, তখনও রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন। এসআইআর সুষ্ঠুভাবে হচ্ছে না, হতে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে নির্বাচন কমিশন খোদ নিজে থেকে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে। এবং এই এসআইআর কে ভেস্তে দেওয়া, না হতে দেওয়া নিয়ে প্রচুর নিউজ প্রিন্ট খরচা হয়েছে, প্রচুর এপিসোড বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আলোচনা তো হয়েইছে। আমরা আমাদের মানুষের ভাষায় আমাদের অবস্থান একাধিকবার পরিষ্কার করেছি। সেই অবস্থানটা কিন্তু খুব উল্লেখযোগ্য। সেটা হচ্ছে, একটাও বিদেশি নাগরিক আমাদের দেশে থাকবে না, তেমনি একজনও বৈধ নাগরিক আমাদের দেশে সে যেন বাদ না পড়ে। এখন এই যাকে বলে তালে গোলে হরি বলে যে ঘটনাটা ঘটে গেল, সেটা ওই আদালত পর্যন্ত যাওয়া, সুপ্রিম কোর্টের বিভিন্ন রকমের মনিটরিং, ইন্টারভেনশন, এই সমস্ত হওয়ার পরে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস, তারপর ট্রাইব্যুনাল, এই সমস্ত তো হলো। এখন এই সংখ্যালঘু ভোট ব্যাংক, এই সংখ্যালঘু ভোট ব্যাংককে কারা কারা কখন ব্যবহার করেননি, এবং তাদেরকে ঠিক আজকে কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, সেই মানুষদেরকে, সেই জনগোষ্ঠী, এভাবেই যদি বলি, তাদেরকে ঠিক কোন জায়গায় তারা দাঁড় করিয়ে দিয়েছে। আজকে রাজ্যের পালাবদল ঘটেছে। আজকে এটা তো মানে বাস্তব, বিজেপি এই রাজ্যের শাসন ক্ষমতায়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, একটি নির্দিষ্ট নীতি, সেটা হচ্ছে রাষ্ট্রবাদ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই নীতিতে চলছে। আমি ভোটের আগে অনেক এপিসোডে বলেছি যে আচ্ছা বলুন তো, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোকে আপনারা তুলনা করে দেখুন, গোটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে নিজেরা একটু হিসেব করে ভাবুন যে কোন এমন প্রকল্প আছে যেটা হিন্দুদের জন্য এবং মুসলিমদের জন্য নয়। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস তার বিভিন্ন প্রচার সভায় একের পর এক মিথ্যা ভাষণ দিয়ে গেছে। তারা যে কতটা লুটেরা আর কতটা মিথ্যাবাদী, এখন এই রাজ্যের প্রতিটি মানুষ যেমন উপলব্ধি করতে পারছে, তেমনি আশা করি ওই যাদেরকে বলা হয় সংখ্যালঘু ভোট ব্যাংক, আমি সেই সংখ্যালঘু ভাই বোনেদের কথাই বলছি, তারাও বোধহয় এবার বুঝতে পারছে যে কতটা লুট তাদের উপরেও হয়েছিল। এবার কি ভাবার সময় এসেছে। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। অন্নপূর্ণা ভান্ডার এবং এই যে জনকল্যাণ শিবির যে হলো, তার ফর্ম ফিল আপের, বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপের, লক্ষণীয়ভাবে আমি বিভিন্ন শিবিরে ঘুরে বেড়িয়ে দেখেছি, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, যে সংখ্যালঘু মহিলা থেকে শুরু করে সংখ্যালঘু মানুষদের উল্লেখযোগ্য ভিড় সেখানে।
বিশেষত গ্রামাঞ্চলের যে সমস্ত শিবিরগুলো হয়েছে, সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত জায়গাগুলোতে এই শিবিরগুলো হয়েছে, সেখানে এক অভূতপূর্ব সাড়া, সেখানে প্রচুর ভিড়। এখন সেইখানে একটি নতুন সরকার, যে সরকার বলেই দিয়েছে, যেখানে এই অন্নপূর্ণা ভান্ডারের দায়িত্বে থাকা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একাধিকবার যেখানে বলা হচ্ছে যে কোনো ভুয়ো এন্ট্রি রাখতে দেওয়া যাবে না, 27 থেকে 30 লক্ষ যেখানে ভুয়ো এন্ট্রি ছিল লক্ষ্মীর ভান্ডারে, এরকম বিভিন্ন জনমুখী যে সমস্ত প্রকল্পগুলো ছিল যেখানে ভুয়ো এন্ট্রির সন্ধান পাওয়া যেতে পারে না, পাওয়া গেছে, যেখানে পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, যেখানে সংখ্যালঘু পুরুষ লক্ষ্মীর ভান্ডার তুলেছে, যেখানে পুরুষ বিধবা ভাতাও তুলেছে। ওই যেমন এসআইআর আমরা দেখেছিলাম যে হিন্দু পিতা, তার 4-5 জন সন্তান, তাদের নাম হচ্ছে কারোরটা হিন্দু কারোরটা মুসলিম নাম। যেমন আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের হিয়ারিং এই জানতে পেরেছিলাম যে একজন বাবার প্রায় 250-300 জন সন্তান। যেমন আমরা দেখেছিলাম যে জন্মায়নি তার আগের দিনই তার বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। তাহলে এই যে দুর্নীতির পাহাড়, এই দুর্নীতির পাহাড়ের মধ্যে থেকেই কিন্তু এই সরকার সমস্ত জঞ্জাল সরিয়ে মাঝখান থেকে হেঁটে চলার চেষ্টা করছে এবং জঞ্জালগুলো সরিয়ে সরিয়ে উপযুক্ত ডাস্টবিনে ফেলবার ব্যবস্থা করছে। তার মাঝখানে ভুল ত্রুটি তো হতেই পারে, হবেও হয়তো, কিন্তু ওটা মাথায় রাখতে হবে, ওই ঝাড়াই বাছাই কিন্তু হবে। আর ওই ঝাড়াই বাছাই হওয়াকালীন অবস্থাতে এই এপিসোডের যে মূলত যে বিষয়বস্তুটা, সেটা একটুখানি নজর করে দেখুন তো। সব চলছে, সেই কোনো কিছু কিন্তু থেমে নেই, কোনো প্রকল্প, সবকিছুই চলছে। আর যারা বলেছিল যে বিজেপি ক্ষমতায় আসলে এই ভাতা, মুখ্যমন্ত্রী, এই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলতেন যে এগুলো বিজেপি বন্ধ করে দেবে, লক্ষ্মীর ভান্ডার দেবে না, মুসলিমদের বেছে বেছে বাদ দেবে বিভিন্ন প্রকল্প থেকে, সেগুলো কি সত্যি হলো? আজকে এই যে মহরমের ডিজে বাজানো বন্ধ করা, সেই ডিজে বাজানো থেকে অন্যান্য যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো দেওয়া, সেগুলোর ফলবশত একটি শান্তিপূর্ণভাবে মহরম পালিত হলো। পরবর্তীতে এই আগামী যে রথযাত্রা, সেই রথযাত্রা সম্পর্কেও সরকার একটি নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে, ডিজে বাজানো যাবে না, এটা তো একটি সামাজিক নিষেধাজ্ঞা সরকারের, কোনো জায়গাতেই এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না, সরকারের আইনে যা আছে সেগুলো মেনে মেনে চলতে হবে, মাথায় হেলমেটটা পরেই রাস্তায় যেতে হবে। এখন এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোকে আবার বিগড়ে দেওয়ার লোকও আছে। এই সংখ্যালঘু ভোট ব্যাংক, যারা প্রায় নিঃস্ব হয়ে গেছে রাজনৈতিক দিক থেকে, লেন্স দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই বামেরা নেমে পড়েছে, কি হই হই করে নেমে পড়েছে, এবার ওই সংখ্যালঘু ভোট যদি আবার পাওয়া যায় তাহলে পালে একটু হাওয়া লাগতে পারে। তাহলে আমি যদি অন্য একটা অংশে আসি, সেটা এই সংখ্যালঘু ভাই বোনেদের কাছে আমার কয়েকটা প্রশ্ন, যে বিদেশি যারা এদেশে আসলেন, বিদেশি বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে যারা এই সংখ্যালঘু মুসলিম, সংখ্যালঘু তো অনেক জাতি আছে, আমি যদি মুসলিম জাতির কথাই বলি, তাহলে তারা যারা আসলেন, তারা যারা আপনাদের গ্রামে ভিড় করে বসে থাকলেন এবং ফুলে ফেঁপে বড় হয়ে উঠলেন, বিদেশি ফান্ড, সেটা আপনারা জানেন কিভাবে আসে, কেউ কেউ জানেন, হয়তো সকলে না জানতে পারেন। নতুন নতুন যে সমস্ত ডন তৈরি হলো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, তারা ফুলে ফেঁপে উঠল এবং আজকে যত যত দুর্নীতি এই আমলে দেখা যাচ্ছে, তদন্ত হোক, বিভিন্ন মানুষের অভিযোগ হোক, তার থেকে ফুটে ফুটে বেরোচ্ছে। সেটা সরকারি জমি লুট হোক, মানুষের জমি জমা ভিটে বাড়ি লুট হোক,
সেটা সরকারি প্রকল্পের অনুদান লুট হোক, জব কার্ড দুর্নীতি হোক, সেটা আপনাদের ব্যাংকের যে সমস্ত ভাতাগুলো ঢুকতো সেগুলো ছিনতাই করে রেখে দেওয়া হতো পার্টি অফিসের মধ্যে, সেই টাকাগুলোকে লুট করে নেওয়া, কাটমানি, আবাস প্রকল্পের থেকে কাটমানি নেওয়া নেতা, এই সমস্ত যে গ্রামে বসে আপনারা দেখলেন, যারা যারা সেইগুলো হলো, তারা কি এই মানুষগুলো কি আজকে পরিসংখ্যান নেই? আমি এটা ভোটের আগেও বলেছি, আমার প্রচুর সংখ্যালঘু বন্ধু বান্ধব আছে। সেই জায়গাতে একটা প্রশ্ন হচ্ছে, কটা এই 15 বছরে কজন আইপিএস এই সমাজ থেকে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে মুসলিম আইপিএস বেরিয়েছে? কজন আইএএস বেরিয়েছে? কজন ডাক্তারিতে চান্স পেয়েছে? কজন উকিল, তারপরে যাকে বলে অ্যাডভোকেট, উচ্চশিক্ষা, সায়েন্টিস্ট বা কৃতি ছাত্র হয়ে শিক্ষার বিভিন্ন অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সেখানেও তাদের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে, চোখে পড়ার মতো। এটা দেখান। তাহলে এই সমস্ত দিক থেকে যদি সারা পৃথিবী এগিয়ে যাবে আর এরা পিছিয়ে থাকবে, এটা দৃষ্টিকটু নয়? এটা কি সামগ্রিকভাবে সেই পরিবারের মানোন্নয়ন ঘটায়? আচ্ছা ছেড়ে দিন না সরকারি চাকরি, আচ্ছা সরকারি চাকরিটাকেও যদি ধরেন, গত 15 বছরে প্রথম কথা তো সরকারি চাকরি প্রায় উঠেই গেছিল, তাও যদি ধরেন, সেখানেই বা কন্ট্রাকচুয়ালটাকে ধরলে হবে না। কিন্তু নেতা বলে দিল অমুক জায়গায় গিয়ে তুমি একটু কাজ করো, লিখে দিল চিরকুটে, সেও চলে গেল, ওটা ধরলে হবে না। সরকারি স্থায়ী চাকরি, ডব্লিউবিসিএস, পিএসসি, ইউপিএসসি, এই সমস্ত ক্ষেত্রগুলোতে, ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন রকম পরীক্ষা, পুলিশের বিভিন্ন রকম পরীক্ষা, অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য আরো ধাপ আছে, সেখানকার বিভিন্ন পরীক্ষাতে এই সংখ্যালঘু মুসলিম সমাজ উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে এবং সেটা মানে একদম চোখে পড়েছে। সমস্ত গ্রামাঞ্চলের ছোট শহর, যারা ওই ভোট ব্যাংক বলে মনে করে, ওই মহল্লাটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক, এইটাকে যারা মনে করে, আমি সেই জায়গায় প্রশ্নটা তুলছি। সেখানে দর্শনীয়ভাবে এই উন্নতিগুলো হয়েছে কি? আবার উল্টো দিকে খেয়াল করুন, এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে টাকাটা ঢুকলো, সেটা কি মুসলিমের কাছে ঢুকেছে, হিন্দুর কাছে ঢুকেছে, মুসলিমের কাছে ঢোকেনি? এরকমটা হলো? এই যে 2 মাসের সরকার, এই 2 মাসের সরকারে মানে সামগ্রিকভাবে যা কিছু পরিষেবা, সেটা একজন হিন্দুও যা পাচ্ছে, সেটা একজন মুসলিমও পাচ্ছে। একজন মুসলিম নারী, তিনিও সরকারি বাসে উঠলে ফ্রি টিকিট, একজন হিন্দু নারী তিনিও সরকারি বাসে উঠলে ফ্রি টিকিট। এই বোধের জায়গাটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, যদি তারা বুঝতে পারে, তাহলে তো ওই তৎকালীন তৃণমূল কংগ্রেস নামক দলটি, যেটি আর নেই, আর আজকে সকালের পরে তো আর কি থাকলো, সে নিয়েই প্রশ্ন উঠে গেছে। এক তো বাড়ি নিয়ে কাড়াকাড়ি, তালা নিয়ে কাড়াকাড়ি, রাজ্যের যে সভানেত্রী হলো মাত্র 10-15 দিন কি 1 মাস, সে আজকে পদত্যাগ করে চলে গেলেন। এ সমস্ত তো হচ্ছে, মানে ও নেই বলতে গেলে, ও ছেড়ে দিন। কিন্তু এই বাম, কংগ্রেস, এই যারা এই মুসলিম সম্প্রদায়কে, রাষ্ট্রবাদী মুসলিম সম্প্রদায়কে, এ দেশের বৈধ নাগরিক, তাদের কথা বলছি আমি, তাদেরকে কি তারা ইউজ করেননি? আর সেই ফাঁদেই কি আবার তারা পা দেবেন? প্রশ্নের এই জায়গাটা খুব মানে স্পষ্ট, এই জন্যে যে বরঞ্চ উল্টো ভাবে কি এদেরকে কাজে লাগানো হয়নি? কেন এত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ পাড়িয়াই শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে? এই প্রশ্ন উঠবে। কারিগরি শিক্ষা যদি ধরাই যায় যে শ্রমমূলক যে সমস্ত কাজকর্মগুলো আছে, শারীরিক শ্রম দিয়ে যেগুলো করা হয়, সেগুলোতেও কারিগরি শিক্ষার ক্ষেত্রে, দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে বহু কেন্দ্রীয় প্রকল্প আছে,
প্রধানমন্ত্রী স্কিম আছে, সেগুলো এখানে চালু করতে দেওয়া হয়নি, বছরের পর বছর ধরে সেগুলো চালু করতে দেওয়া হয়নি। কারিগরি শিক্ষার ক্ষেত্রে তাদেরই বা সেক্ষেত্রে কি উন্নতি হলো? বহু এমএসএমই আছে, সেই এমএসএমই গুলোই বা সেই প্রকল্পের যে স্বাদ, সেই প্রকল্পের যে সুবিধাগুলো, সেগুলো তো তারা পাননি। তাহলে এইবার এই সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে জায়গাটা, বোঝার জায়গাটা, সেটা স্পষ্ট হচ্ছে। তার কারণ বহু ওনাদেরকে সম্ভবত মানে সেই ধর্মের উচ্চ স্থানে ভাবা হয়, বা তাদের নাম আছে, হুজুর বলা হয়, বা এই স্তরীয় যে সমস্ত মানুষজন, তাদেরকে শ্রদ্ধা জানিয়েই বলছি, সেই সমস্ত মানুষজন কিন্তু বিভিন্ন জায়গায় বিবৃতি দিচ্ছেন, সরকারের বিভিন্ন ভালো কাজের প্রশংসা করছেন, এবং আগামী দিনে এটা তো সত্যি দেশের অগ্রগতিতে এখানকার যে সমস্ত মুসলিম সমাজ, তারাও তাদের অতীতে যেমন ভূমিকা ছিল আমাদের দেশ গঠনের ক্ষেত্রে, তাহলে আগামী দিনেও সেই দেশ গঠনে তাদের ভূমিকা থাকবে বলে আশা করি। তার কারণ সারা ভারতবর্ষে যে মুসলিম এই নামটি, এটা কি উঠে চলে গেছে? পাশাপাশি খেয়াল করে দেখুন, আজকে সিএএ কে এসআইআর নিয়ে ভুল বুঝিয়ে একের পর এক লুটতরাজ অরাজকতা চালানো হয়েছিল। কারা করেছিল? ওই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একের পর এক ভোট হবে, সেখানে সমস্ত রকম ভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়কে তারা ব্যবহার করেছিলেন নানান রকম, সেই ভোট লুট বলুন, ওই যে সমস্ত দুষ্টু লোকেরা বলে, যাকে উনি বলেছিলেন দুধেল গাই। তাহলে এই মানুষগুলোর কি? এরা তো একটা মানব সম্পদ। এই মানব সম্পদ, তাহলে আজকে তাদেরকে ভাবতে হবে যে আপনারা কাকে সমর্থন করেছিলেন। এই যে ভোট ব্যাংক বলা এই অংশটা, এই ধারণাটার থেকে কি বেরোনোর সময় হয়নি এখনো? হুমায়ুন কবিরের এক্সপেরিমেন্ট, নিজের মতো করে তিনি নিজের মতো করে হতে চেয়েছিলেন, সেই এক্সপেরিমেন্ট ফেল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মনে করতেন যে মুসলিম সমাজ তার কথায় উঠবে আর বসবে, এবং একের পর এক যা সমস্ত বিবৃতি তিনি দিয়ে গেছেন, একটি সম্প্রদায় দিয়ে আর একটা সম্প্রদায়কে তিনি যদি বলেন ঘিরে ফেলে 1 সেকেন্ডের মধ্যে 12টা বাজিয়ে দেওয়া, এগুলো তো আদপে এই সংখ্যালঘু মুসলিম ভাই বোনেদেরকে অপমান করা, তাদের জীবনযাত্রাকে অপমান করা, তাদেরকে ছোট করে রাখা, ছোট করে দেখানো, আর তার পরিণতি সেই সমাজের এই যে শৈশব থেকে বেড়ে ওঠা যে আগামী প্রজন্ম, সেই আগামী প্রজন্মের ভবিষ্যতের ওপর পড়েনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, অন্তত 15-16টা প্রজন্ম তো বটেই। সেইটার রেশ কি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপরেও পড়েনি? আগামী দিন একটি নতুন সমাজ তৈরি হচ্ছে, কাজেই বিদেশি হটাও, এটা যেমন সরকারের নীতি, তেমনি সেই সমস্ত বিদেশি ডন যারা আশ্রয় পুষ্ট ছিল, যারা পৃষ্ঠপোষকতায় পূর্ণ ছিল ওই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, তাদের এবার যাওয়ার দিন যেমন হয়েছে, তেমনি এ দেশের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেদের, তাদেরকেও এই সরকারের এখনকার এই সমস্ত যে সমস্ত কি বলবো প্রকল্পগুলো, সেগুলোর দিকে ফিরে তাকিয়ে নিজেদের অবস্থান ভাবার সময় এসেছে বোধহয়, যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এইটা কিন্তু এই দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের বেশি এই মতবাদ স্থাপন করে চলা হাঁটার পথটা কমপ্লিট হয়ে গেছে, এবং আগামী দিনেও এই মতের পাশেই কিন্তু সামগ্রিকভাবে দেশের সর্বস্তরের মানুষ একজোট হচ্ছে। প্রশ্নগুলো থাকলো, এবং এই প্রশ্নগুলো সামগ্রিক একটি সমাজের উন্নতির ক্ষেত্রেও খুব জরুরি। আপনাদের আশা করি মতামত রাখবেন। আপনারা চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর
ওই কমেন্ট লিখে একটু আপনারা শেয়ার করুন, এই জন্যে আপনার মতামতটা আরো অনেক মানুষের চোখে পড়ার জন্য। আপনারা নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।